হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালোই আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদের জন্য আরও একটি নতুন গল্প নিয়ে আসলাম। তোমরা পুরো গল্পটা শুনবে, আমি 100% শিওর তোমরা অনেক মজা পাবে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ব্যস্ত শহরের অলিগলি সব এসব আবাসিক এলাকায় তারাই জায়গা করে নিতে পারে যারা এই এলাকারই মানুষ। কড়া রোদ, মাথার ওপর সূর্যটা খিলখিলিয়ে হাসে। তার হাসি কেউ মুখ তুলে দেখছেও না, বরং মাথায় হাত দিয়ে তার হাসি দেখার ভয়ে মুখ ঢাকছে। সেই দৃশ্য দেখে সূর্য রাগ করে তাপ বাড়িয়ে দিল। এরপর কেউ একজন চেয়ে বলবে, কেন এত গরম আজ? সূর্যের তখন পৈশাচিক আনন্দ হবে। ওইসব ব্যস্ত অলিগুলির একটি গলির কথা বলবো আজ। অনাবিল মেনশন থেকে একটু দূরে একটা ফাঁকা ভ্যান গাড়ি থেমেছিল অনেকক্ষণ যাবৎ। চালক মনে হয় গরমে অতিষ্ঠ হয়ে ঠান্ডা আখের শরবত খেতে কাছাকাছি কোথাও গেছে। আখের শরবত বানায় একজন আখওয়ালা। আখ মেশিনে চেপে রস বের করে। রসটাকে ঠান্ডা রাখতে বিরাট বড় বরফের টুকরা বসিয়ে রেখেছে সামনে। গলাও ভিজবে, পুষ্টিও হবে। সেই ভ্যান গাড়িটাতে বসে আছে দুজন মানুষ। একজনের বয়স 2-4-2-5 হবে, আর আরেকজন একেবারেই ছোট। বয়স তার 6-7 বছর হবে। দুজনে পা দুলাচ্ছে ভ্যান গাড়িতে চড়ে বসে। যিনি বড় তিনি বাচ্চা ছেলেটার গালে একটা করে থাপ্পড় মারছে আর বলছে, কি বললাম মনে থাকবে? বাচ্চাটা চড় খাওয়া গালে হাত দিয়ে মাথা নাড়ছে, আর সাথে সাথে ওই বড় ছেলেটার হাত জড়িয়ে ধরে বলছে, প্লিজ ভাইয়া যেও না। 25 বছরের যুবকের কপাল কুঁচকে গেল। রাগ হলো, সাথে হলো মায়ের প্রস্ফুটন। বাচ্চা ছেলেটার কান টেনে ধরে সে বলল, দেখো নাহিদ, কতগুলো চড় মারলাম। ভাইয়ার কথা শুনতে হয়। যাও, বাসায় ফিরে যাও। আর হ্যাঁ, তুমি বাবাকে ভুলেও বলবে না আমি কোনো দিকে গেছি, ঠিক আছে? নাহিদ মুখ বাঁকিয়ে গাল ফুলিয়ে বলল, না, তুমি যেতে পারবে না। আমি তোমায় যেতে দেব না। তোমার হাতের চড় না খেলে পড়ায় মন বসে না আমার। আমার সাথে করে নিয়ে যাও না ভাইয়া। দেখো, আমি হাতে করে আমার একটা জামা, টুথপেস্ট আর পেন্সিল বক্স ও নিয়েও এসেছি তোমার মতো করে। আমার আর কিছু লাগবে না বাসার, চলো যাই। রাতের বেলা যে ভূতের ভয়ে আম্মুর রুমে গিয়ে ঘুমাও, সেটা তোমায় নিয়ে গেলে আমার কত সমস্যা হবে জানো? তাহলে কেন বাচ্চামো করতেছ? তুমি দুধের শিশু, ক্লাস 1-এর ছেলে দুধের শিশু। আমি হয়তো দুধের শিশু না, তবে আমি ললিপপের শিশু। ভাইয়া, আমায় নিয়ে চলো না, চলো না, চলো না। নাবিল নামের ছেলেটা ভ্যান থেকে নেমে নিজের জামাকাপড় ভর্তি ব্যাগটা ঘাড়ে তুলে নিয়ে বলল, আমি তোমায় নিয়ে যেতে পারবো না, শেষ কথা। বাসায় ফিরে যাও, বাবা এখন অফিস থেকে ফিরবে। নাবিল চলে গেল। নাহিদ ওর ছোট ব্যাগটা নিয়ে নাবিলের পিছু পিছু চলল। নাবিল থেমে পেছনে তাকিয়ে কোমরে হাত দিতেই নাহিদ কাঁদো কাঁদো চোখে তাকিয়ে ছুটে এসে জড়িয়ে ধরল নাবিলকে। নাবিল ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে কিছুক্ষণ পর ধাক্কা দিয়ে সরিয়ে বলল, যে জিনিস আদরে মাথায় ওঠে সেই জিনিসকে আমি বেশি আদর দিই না। তোমায় ও দিচ্ছি না, কখনো দিই ও নাই, তারপরেও তুমি মাথায় উঠে গেছ। আমার হাতে উড়াধুরা মায়ের খাওয়ার আগো আমি 1-3 বলার আগে দৌড় দিয়ে বাসায় চলে যাবে, তা না হলে মারতে মারতে গেট অবধি দিয়ে আসব। নাহিদ ছলছল চোখে তাকিয়ে চলে গেল বাসার দিকে। নাবিল ও চলে যাওয়া পর্যন্ত তাকিয়েছিল। এখান থেকে সে বাড্ডায় যাবে, সেখানে তার জরুরি একটা কাজ আছে। আজকের পর থেকে সেই জায়গাটি তার বর্তমান থাকার জায়গা। বাসে উঠে ফোন নিয়ে সিমটা খুলে জানালা দিয়ে ফেলে দিয়েছে নাবিল। মুখে হাসি ফুটিয়ে অন্য একটা সিম ফোনে ঢুকিয়ে নিয়েছে এবার। বাড্ডার একটা প্রাইভেট আবাসিক ছাত্রাবাসে থাকবে সে এখন থেকে। সব রেডি করতে 1 মাসের মতন লেগে গিয়েছিল। সবচেয়ে বেশি কষ্টকর হয়েছিল বাবা মায়ের পরিবর্তে ভাড়া করা বাবা মা নেওয়া নিয়ে। চাইলেই কি কেউ আসল বাবা মা হতে পারে? তাদের বাবা মায়ের জায়গা দিতে গেলে সব শিখিয়ে নিতে হয়, সেই শেখানো যে কি কঠিন। একটা সময় নাবিলের মনে হয়েছিল ওই নকল বাবা মাকে ট্রেনিং সেন্টারে ভর্তি করিয়ে দিতে। অনেক কষ্টে তাদের শিখিয়ে পড়িয়ে সে অভিভাবকের সাইনটা করিয়ে সেখানে থাকার সব বন্দোবস্ত করে তারপর বাসা থেকে পালালো আজ। তার পালানোর কারণ পরে জানা যাবে। জোহরের আজান দিচ্ছে। ভবনের পাশেই মসজিদ আছে। ওখানে নামাজ পড়ে নিয়ে তারপর ঢুকে যেতে হবে। আমি জুতো খুলিয়া নামাজ পড়তে ঢুকেছিলুম মসজিদে। সন্নিহিত স্থানে আমার জুতোখানা গুছিয়ে রাখিয়াছিলাম। এরপরে নামাজ শেষে এসে দেখি আমার সেই কোমলমতি জুতো জোড়া গায়েব।
জিলাপির খোঁজে আমার কোমরমতি জুতোখানা আমি হারাইলাম। আহা দুঃখ! তবে আমার দুঃখ কিঞ্চিৎ বিলীন হইল দুটো জিলাপি আর আরেকটা ভাঙ্গা জিলাপি পাইয়া। সর্বমোট 2.5খানা জিলাপি আমার হাতে হেলছে এবং দুলছে, নাচিয়া নাচিয়া। কবি রামেশচন্দ্র শরী রামিশ ভাই, আপনার কবিতা বন্ধ করিয়া আমায় আমার জুতাটা খুঁজে দিবেন? তার আগে আমাকে আমার সাধু আর চলিত ভাষা সঠিকভাবে মিশ্রিত করতে সহায়তা করো ভৎস। রামিশের কথায় জুনায়েদ হাসল। হাসতে হাসতে নিজের জুতা খুঁজতে গিয়ে দেখল নাবিলকে। সেও তার জুতা খুঁজতেছে। জুনায়েদ ওর দিকে চেয়ে বলল, কি ভাই, এলাকায় নতুন নাকি? হ্যাঁ, তবে মসজিদে নতুন না। জুতা আরও হারিয়েছি। তবে 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 এই জুতোটা আমার অনেক প্রিয়। আমার বাবা কিনে দিয়েছিল জন্মদিনে। এটা হারালে আমার ভীষণ খারাপ লাগবে। রামিশ চশমা ঠিক করে বলল, হারালে কি বলছো ভৎস? হারিয়ে গেছে। মাটি ভেদ করলেও আর পাবে না। এই এলাকার চোরেরা খুব ডেঞ্জারাস। আমার কোমলমতি জুতাখানা হারাইলাম আমি। জুনায়েদ কপাল কুঁচকে বলল, দামি জুতা নাকি? বাবা দিয়েছে তাই দামি। দাম 5,000 হবে। সেটা বিষয় না, স্মৃতি বলেও তো কিছু আছে। আমাদের তো ভাই 200-300 টাকার জুতা। তবে তোমার যেহেতু স্মৃতির জুতা, তোমায় আমি চোরের খোঁজ দিতে পারি। সিওর না, তবে তুমি গিয়ে দেখে আসতে পারো। ইস, গলির নাম ভুলে গিয়েছি। রামিশ, তোর মনে আছে? রামিশ তার ধুলোমাখা পাঞ্জাবি ঝেড়ে চশমাটা টেনে টুনে বলল, চন্দ্রাহাট চিনো? ওখানে যে বস্তিটা আছে সেখানে গেলে পেতে পারো। কারণ ওই জায়গায় চোরের আস্তানা অনেক বেশি, তবে সেটা তাদের বাসস্থান কিনা জানি না। ধারণা দিলাম আর কি। ওখানে চুরি বেশি হয়। দেখো, যেটা আছে সেটাও হারিয়ে ফেলো না। নাবিল ওদের ধন্যবাদ জানিয়ে চন্দ্রাহাটের দিকে চলল। এখান থেকে 10 মিনিটের পথ। গুগল দেখে হাঁটছে সে। চন্দ্রাহাটে এসে তার চোখ কপালে। এত মানুষ হয়তো এর আগে সে কখনো এখানে তো মানুষ উঠিয়ে নিয়ে গেলেও কেউ খেয়াল করবে না। সবাই ব্যস্ত। এত ভিড়ের মাঝে নাবিল হা করে চারিদিকটা দেখছে। কই থেকে কই খুঁজবে। ঠিক সে সময় মনে হলো কাঁধের ব্যাগটা টান খাচ্ছে। মনে হলো কেউ কিছু নিচ্ছে নতুবা ছিঁড়ছে। চোর ছাড়া আর কে হতে পারে ভেবে নাবিল না তাকিয়ে পিছনে ফিরেই ঘুষি মেরে দিল। যাকে মারল সে একটি মেয়ে ছিল। ঘুষি খেয়ে নিচে পড়ে গেছে মেয়েটি। গায়ে সাধারণ সেলোয়ার স্যুট। দেখে বোঝা যাবে না এ চোর হতে পারে। এত বড় দুর্ঘটনা ঘটে যাবার পরেও ওই ব্যস্ত জায়গার কেউ ওদের দিকে তাকাল না। যে যার গন্তব্যে যেতে ব্যস্ত। নাবিল মেয়েটার হাতের দিকে চেয়ে দেখল ধারালো ছুরি। এরপর ব্যাগটা হাতে নিয়ে দেখল অনেকটা কেটে ফেলেছে এত কম সময়ে। মেয়েটা নাকে হাত দিয়ে উঠার চেষ্টা করতেই নাবিল আঙ্গুল তুলে বলল, খবরদার, বসে থাকো। এত বড় মেয়ে হয়ে চুরি করতে লজ্জা করে না তোমার? মেয়েটা এমনভাবে তাকিয়ে আছে যেন সে ছুরিটা এবার নাবিলকেই মেরে দেবে। নাবিল মেয়েটার কোমরে ফুলে থাকা দেখে ভালো করে খেয়াল করে দেখল ওর জুতার ফিতা ঝুলছে। তার মানে এই সেই চোর যে মসজিদের সামনে থেকে তার জুতা নিয়ে এসেছিল। সাথে সাথে নাবিল হাত দিয়ে জুতাটা নিয়ে নেওয়া ধরতেই মেয়েটা পিছিয়ে গিয়ে বলল, খবরদার, আমার গায়ে হাত দেবেন না। আমার জুতাটা ফেরত দাও। ওটা আমার। আপনার কে বলল? তুমি ছেলেদের জুতা পরো, দাও বলছি, না হলে আমি কিন্তু। মেয়েটা কিছু বোঝার আগেই নাবিল ওর কোমর থেকে টান দিয়ে জুতা জোড়া নিয়ে নিল। মেয়েটা এবার ওর হাত থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে। নাবিল এদিকে টানছে আর মেয়েটা অন্যদিকে টানছে। দেখে তো চোর মনে হয় না। এসব কি শেখালো? লজ্জা শরম কি কিছুই নাই তোমার? হাত সরাও, আমার কিন্তু মাথা সব সময় চড়ক গাছ হয়ে থাকে। চড়ও মেরে দেব। আপনার যে ঘুষি খেয়েই বুঝেছি আপনি কি জিনিস, তবে আমি সেই রকমই তৈরি অন্য জিনিস। আমি এটা ছাড়ব না। এটা নিয়ে ছাড়ব। এই জুতাটা আমার লাগবে। 1.5 ঘন্টার সময় নষ্ট করেছি এমন একটা দামি জুতা পাবার লক্ষ্যে। এটা আমি মরে গেলেও হাতছাড়া করব না। নাবিল বুঝতে পারল এই মেয়েটা ঝামেলা তৈরি করে বিরাট জোট পাকিয়ে ফেলতে পারে। তাই হাতটা ছেড়ে দিল। মেয়েটা জুতো জোড়া জড়িয়ে পিছতে পিছতে বলল, যান এখান থেকে। দিন দুপুরে জুতা নিয়ে কাড়াকাড়ি করে জুতার জন্য কি মরে যাবেন নাকি? কত টাকা চাই তোমার? আমায় জুতোটা দিয়ে দাও। আমি এর টাকা তোমায় দিয়ে দেব। টাকা লাগবে না, আমার জুতোটা লাগবে। এত বড় মহান ব্যক্তিত্ব দেখাতে হবে না আপনাকে। বাই। নাবিল এবার খপ করে জুতাটা আবারও ধরে ফেলল। আজব তো আপনি, আমি কিন্তু এই জুতা ছেড়ে যাব না।
আমার সাথে হাতাহাতিতে পারবেন ও না, আমার কিন্তু অভ্যাস আছে এসবের। নাবিল ফোন বের করে ছবি তুলতে তুলতে বলল, নাম বলো তোমার, পরিচয় দাও। কুবেলা ভাত না পেয়ে চুরিতে ঢুকছো ওসব বলো। ভিউ অনেক আসবে। খুব খারাপ লোক তো আপনি, জুতার জন্য মানুষ এমন পাবলিসিটি করে, আশ্চর্য। পাবলিসিটি? আরে বাহ, এ দেখি শিক্ষিত চোর। তারপর বলো, শিক্ষিত হবার পরেই কি পথে বসে? মেয়েটা বিরক্তি নিয়ে তাকিয়ে আছে নাবিলের দিকে। হাত থেকে জুতাটা নিচে ছেড়ে দিল। এর কিছুক্ষণ পর নাবিল নিচু হয়ে জুতাটা পরে নিল পায়ে। মাথা তুলে সামনে চেয়ে দেখল মেয়েটা নেই কোথাও। হাসি দিয়ে নাবিল তার ফোনের দিকে তাকাতে গিয়ে খেয়াল করল ফোনটাই গায়েব। কত বড় লস করে গেল মেয়েটা। এবার মনে হচ্ছে জুতা দিলেই ভালো হতো। এখন আবার সিম তোলার ভেজাল করতে হবে। এই নাও, আজকের জিনিস দেখলে তোমার অন্যদের জিনিসের আশায় বসে থাকতে ইচ্ছে করবে না। ফোনটার দাম 15-18 হাজারের উপরে হবে, তবে আমি 12-13 হাজারে বেচতে পারব। নে পানি খা। এটাতে কিন্তু 3,000 দিব। নিজেও বেচতে পারতাম। তোমার হাতে দিচ্ছি। 3 হবে না। বাড়াও। আচ্ছা 4 দিব, রাজি? মেয়েটা চেয়ারে বসে পানির বোতল নিয়ে পানি খেয়ে জামিলা বেগমের দিকে চেয়ে মাথা নাড়িয়ে সম্মতি জানাল। জামিলা মুখে পান পুড়ে ফোনটাকে উল্টে পাল্টে দেখছে। ছাত্রাবাসের কাছাকাছি আসতেই নাবিলের আবার দেখা হয়ে গেল জুনায়েদ আর রামিশের সাথে। ছাত্রাবাসের সামনে একটা চায়ের দোকান ছিল মসজিদের কাছে ঘেঁষেই। নাবিলকে দেখে হাত দিয়ে ইশারা করে ডাক দিয়েছে তারা। ভর দুপুরে তাদের দুজনের হাতে রং চা। নাবিল ওদের সাথে বসতেই দোকানদার 1 কাপ চা ওর হাতেও ধরিয়ে দিয়েছে। তার নাম মতিন। এই দোকান চালান দীর্ঘ 27 বছর ধরে। বাপ দাদার সম্পত্তি। এই ছাত্রাবাসের সকলকে তার চেনা, আজ নাবিলকেও চিনে নিলেন। বাবা, তুমি নতুন নাকি এখানে? তাহলে তো তোমায় দিনে 5 বার আমার হাতে চা খাইতেই হবে, না হলে কিন্তু আমি রাতের বেলা সুযোগ সুবিধা পাইতে দিমু না। নাবিল চায়ে চুমুক দিচ্ছিল। মতিন ভাইয়ের কথা শুনে কপাল কুঁচকে তাকাল। জুনায়েদ হেসে বলল, রাতের সুযোগ সুবিধা কি তোমাকে আজই বুঝিয়ে দেব? তুমিও তো এখানে থাকবে, তাই না? হ্যাঁ। কত লোক আসিল গেল, পেল তাদের জুতাখানা, পাইলাম না কেবল আমি। হে চোর, তুমি মরে করিয়াছ অতিষ্ঠ। জুনায়েদ রামেশের কাঁধে হাত রেখে চায়ের শেষ চুমুকটা নিয়ে কাপ রেখে বলল, পকেট মানি পেলে তোকে জুতা কিনে দেব। ভাবিস না, এখন ওয়াশরুমের জুতা পরে কাটা। তা ভাই, তোমার জুতা পাবার অসাধ্য সাধন করলে কি করে? নাবিল ছেঁড়া ব্যাগের দিকে চেয়ে থেকে বলল, তোমরা যে বলেছিলে যেটা ছিল ওটাও হারাবো। কথা মিলে গেছে। ফোন হারিয়ে ফেলেছি, তবে জুতা পেলাম, এটাতেই খুশি হলাম। ফোন হারিয়ে তুমি এত স্বাভাবিক, আমি তোমার জায়গায় হলে কাঁদিয়ে ভাসিয়ে ফেলতাম। একেবারে ছাত্রাবাস থেকে চন্দ্রাঘাট পর্যন্ত। অনাবিল মেনশনের মালিক জনাব অনাবিল ওসমান দুপুর 3:10 তার বাসায় ঢুকেছেন। সারা বাসায় নিস্তব্ধতা বিদ্যমান। সবার মুখের ভাষার আজ কোনো শব্দ নেই। ফ্রেশ হয়ে এসে ড্রয়িং রুমে বসেছেন অনাবিল। একটা খামচিয়ে ভেতরের কাগজটা দেখে সেটাকে সেন্টার টেবিলে রেখে বললেন, সামিয়া, নাবিলকে ডাকো। ওর পাসপোর্ট এসে গেছে, পরের সপ্তাহে ফ্লাইট। বলো ভীমরতি ছেড়ে কাজে মনোযোগ দিতে। সামিয়া নাবিলের মা। অনাবিলের কথা শুনে হাতে পানির গ্লাস নিয়ে চুপ করে দাঁড়িয়েছিলেন ডাইনিং টেবিল ঘেঁষে। কি হলো সামিয়া, কথা কি শুনোনি? নাহিদ ফুটবল হাতে লুকিয়ে লুকিয়ে বাসা থেকে বের হচ্ছিল তখন। দুপুরে বাবা খেলতে দেয় না বলে লুকিয়ে যাচ্ছিল সে। নাহি, দাঁড়াও। নাহিদ থমকে জিভে কামড় দিয়ে চুপ করে আছে। জনাব অনাবিল এগিয়ে এসে ওর দিকে লক্ষ্য করে বললেন, নাবিল কোথায়? জানি না, কিছু জানি না। নাবিলের ব্যাপারে যদি কেউ এক বিন্দু ও কিছু জেনে থাকে তবে সেটা তুমি। বলবে নাকি মারতাম? নাহিদ ভয়ার্ত চোখে তাকিয়ে আছে বাবার দিকে। সামিয়া এগিয়ে এসে বলল, বাদ দিন না, ও হয়তো জানে না। তুমি কিছু বলবে না। তোমার আদরে দুটো বিগড়ে গেছে। কিরকম বিগড়ে গেছে তা ও আজ বাসায় আসলে বুঝতে পারব। ভাইয়া আর আসবে না, চলে গেছে অনেক দূর। কোথায় গেছে? সানফ্লাওয়ার বাসে উঠতে দেখেছি, আর কিছু দেখিনি। জনাব অনাবিল হনহনিয়ে গিয়ে সোফায় বসলেন আবার। ফোন নিয়ে গার্ডকে কল করেছেন। গার্ড ছুটে আসার পর ওকে বললেন বাসার সিসি ক্যামেরার ফুটেজে চেক করতে। স্টেশন দেখা যায় কিনা।
একটা রুমে 4টা বেড, বাম পাশে একটা, তার উপরে আরেকটা, ডান পাশেও একই, মাঝখানে 2টো জানালা, জানালার সামনে লম্বা টেবিল, হাঁটার জন্য চিকন জায়গা আছে অবশ্য, মানে পড়ব আর ঘুমাবো, আর কোনো কিছুর জায়গা নাই। নাবিল ব্যাগরপক্ষে জানালাটা দেখতে চাইল, তাই টেবিলে উঠে বসে জানালায় হাত রেখে বাহিরে চেয়ে দক্ষিণ পশ্চিমে চোখ বুলিয়ে বলল, দূরে ওটা কি স্কুল? জুনায়েদ গেঞ্জি পাল্টাতে পাল্টাতে বলল, না, গার্লস হোস্টেল। আমাদের ছাত্রাবাসের মেইন মালিক বুদ্ধি করে গার্লস হোস্টেলের কাছাকাছি ছাত্রাবাস তৈরি করেছে, যাতে করে ছেলেরা সকাল বিকাল মেয়ে দেখে পড়াশোনায় মন দিতে পারে। একটা মোটিভেশন আর কি। নাবিল মাথা বাঁকিয়ে বলল, কেমন মোটিভেশন? ওই যে বিসিএস ক্যাডার হলে সুন্দরী বউ পাওয়া যায়, এইরকম গার্লস হোস্টেলের সুন্দর একটি মেয়ের জামাই হওয়া যায়, সেটা হলো মোটিভেশন। নাবিল তাচ্ছিল্য করে হেসে টেবিল থেকে নেমে বসল বিছানায়। বিকালে বের হয়ে একটা ফোন কিনতে হবে। আম্মুকে বলেছিল 20,000 টাকায় 1 মাস চলবে। এখন এই টাকায় ফোন কিনে কল করে বলতে হবে 20,000 আবার পাঠাতে। শুরুতেই চোরের খপ্পরে পড়তে হলো। ওই মেয়েকে আর একবার হাতের নাগারে পাই আমি। আমার ফোন নিচ্ছে না, আমি ওর হাতে যা থাকবে তা নিয়ে চলে আসব। জুনায়েদ গামছা কাঁধে ঝুলিয়ে বলল, শোনো, আজকে রবিবার, আজকের মেনু হলো বোয়াল মাছের ঝোল আর 2 বালতি পানি মেশানো মসুর ডাল, সাথে বিলাতি ধনেপাতার ভর্তা। খেতে এসো, না হলে এগুলো ও জুটবে না। শেষের খাবারে কণা বালু থাকে, আগের গুলা খাওয়ার চেষ্টা করবে। নাবিলকে সব বুঝিয়ে জুনায়েদ চলে গেছে। রামিশ তার সিটে বসে কবিতা লিখছে আর গুনগুন করে। ফোন ছাড়া মন টিকে না কোথাও নাবিলের। ইচ্ছে করে এখনই গিয়ে একটা ফোন কিনে আনতে, সিম কিনে আনতে। সিম তুলতে গেলে কাগজপত্র লাগবে, সব তো বাসায়। তার চেয়ে বরং নতুন সিম নিতে হবে। একদিনে 2টো সিম গেল। ফোনের দোকান খুলবে বিকেলে, ততক্ষণে সময় কি করে। রামিশ কবিতার নোটবুকটা রেখে চশমা খুলে চোখ কচলাতে কচলাতে বলল, ওহে বালক, সময় না কাটলে ছাদে যাও। লাল পুরি, নীল পুরি, সবুজ পুরি, হলুদ পুরি, ডানাকাটা পুরি, সব কিছুর দেখা পাবে। জলদি যাও, এখনই তো সসময়। দুপুরবেলা রোদে খা খা। রমণীরা ভেজা চুল শুকাতে ছাদে এসে কিচিরমিচির করবে। এই ছাদে। রামিশ ড্রয়ার খুলে দূরবীন বের করে নাবিলের হাতে ধরিয়ে দিয়ে বলল, চলো যাই। আমিও রমণী দেখব আর কবিতা লিখব। কবিতার নাম হবে মণিধরণী কল্যাণী। কিন্তু রমণীরা এই ছাদে না, ওই ছাদে। দূরবীন দিয়ে সামনে মনে হয়, ইস, মাঝে মাঝে মনে হয় ভেজা চুলের গন্ধ আমার চোখের সামনে। হাত দিয়ে ছোঁয়া যাবে। লিখি, এই লিখি। কি কান আছে, শুনতেছি। বলে ফেলো। বিকালে যে রচনা জমা দিতে যেতে হবে ভার্সিটিতে, মনে নেই? দুপুরে না খেয়ে ঘুমাচ্ছিস কেন? তো কি করব, বাসার প্যারা থেকে বেরিয়ে হোস্টেলে এসেও শান্তি নাই দেখছি। তোর মতন একটা বেস্টু আম্মুর মতন সারাদিন কানের কাছে ঘ্যান ঘ্যান করবেই। রচনা প্রতিযোগিতায় জিততে হবে না, তুই তো লিখছিলি দেখলাম। সময় হলে দেব। আগে ভাগে ভার্সিটি গিয়ে টুইটি করে ঘোরার শখ নাই আমার। তোর মন চাইলে যা, আমায় একটু রেস্ট নিতে দে। এমনিতেও 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা? না, কিছু না, যা তুই। আমি একটু ঘুমাবো। বিকাল 4টার দিকে তুলে দিস। ছাদে দাঁড়ানো যাচ্ছে না বাতাসের তোড়ে। এই সময়টায় এত বাতাস বয়ে যাবার কারণ কি? মনে হয় যেন লুকোচুরি খেলা খেলছে সবাই। রামিশ চশমায় ফু দিয়ে দূরবীন দিয়ে দেখার চেষ্টা করছে প্রায় 2 মিনিট ধরে। কয়েকটা মেয়ে দেখে মুখে হাসি ফুটিয়ে ছুটে গিয়ে নাবিলের হাতে দূরবীন ধরিয়ে বলল, দেখো দেখো, রমণীদের মেলা বসেছে ওই ছাদে। নাবিল ওর জোড়াজুড়িতে দূরবীনে চোখ রাখল। শুরুতেই 1 ছটাক রমণীর দেখা মিলল। সত্যি মনে হলো মেলা বসেছে। সবার মাথায় গামছা পাতা, খিলখিলিয়ে হাসে আর একজন আরেকজনের সাথে কৌতুক নিয়ে রসিকতা করে তা বোঝা গেল। নাবিল দূরবীনটা নিচে নামিয়ে নেবার সময় থমকে গেল হঠাৎ। মিষ্টি কালারের 3 পিস পরা খোলা চুলের মেয়েটাকে সে এর আগেও দেখেছে। এটা তো সেই মেয়েটা যে ওর ফোন চুরি করেছিল। তবে চোরটা এতগুলো মেয়ের মাঝে কি করে? আবার কি চুরি করতে এসেছে? মেয়েটা চুলগুলোকে ইচ্ছে করে বাতাসের সাথে খেলতে লাগিয়ে দিয়ে ঘুরছে বেশ, যেন এমন বাতাস সে এর আগে দেখেনি। ঘুরতে ঘুরতে তার চোখ যখন ছাত্রাবাসের ছাদে পড়ল, দূরের 2টো ছেলে দেখে থেমে গেল সে।
বাকি মেয়েগুলো ও দেখতে পেয়ে হাসতে হাসতে পালিয়ে গেছে। কিন্তু লিখি দাঁড়িয়েছিল। নাবিল ও চুপচাপ দেখছে ও ঠিক কি করে। লিখি পায়ের থেকে স্যান্ডেল নিয়ে জিভ বের করে কিসব বলে দেখালো। মনে হলো বলতেছে জুতা দিয়া পিডামু। জুতা চোরের মুখে এই গালি খাটে না। তাচ্ছিল্য করে হেসে নাবিল দূরবীন নামিয়ে উঁচু স্থান থেকে নেমে রামিসের হাতে দিয়ে বলল, রমণীদের মাঝে রাক্ষসী একটাও আছে জানো? রাক্ষসী ও কিন্তু একজন রমণী। পৃথিবীর সকল নারী রমণী, সকল নারী সৌন্দর্যের অধিকারিণী। রাক্ষসী হোক বা রাজকুমারী হোক, তাদের মাঝে মিল হলো তারা নারী। বুঝলে বোকা?